স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই। আর 3 মিনিট এগিয়ে ডানে রোড বেয়ে নেমে যাবে। তাতই 3 মিনিটেই গাড়ি চালালো। তবে ডানে এগোনোর পরিবর্তে মোড়টাতে গাড়ি থামিয়ে দিল ও। ব্রেক কষতে দেখে পেছন থেকে রুমন প্রশ্ন করলো, কিরে গাড়ি থামালি কেন? আরও যেতে হবে তো। আমি সরাসরি তাজদিদের বাসায় গেলেও অস্বস্তিতে পড়বে রুমন। চিন্তিত স্বরে বলল তাতই। রুমন শার্লি একে অপরের মুখ চাচয়ে করলো। শার্লি বলল, অস্বস্তিতে পড়বে মানে? কিসের অস্বস্তি? তাজদিদ ভাইয়ের কোনো অস্বস্তি ফস্বস্তি নেই। আমরা আছে, তাজদিদের ব্যক্তিত্ব সব জায়গায় জ্বলজ্বল করে। আমি চাই না আমার অসময়ে অনাকাঙ্ক্ষিত উপস্থিতি ওর উজ্জ্বল ব্যক্তিত্বে এক বিন্দুও ছায়া ফেলুক। কেউ ওকে প্রশ্ন তাক করুক, আমরা ওর বাসায় যাচ্ছি না। তাতইয়ের জবাব প্রাসঙ্গিক হলেও শার্লি মানল না। বলল, তো এখন এত দূরে এসে দেখা না করেই চলে যাবে নাকি? তা কেন হবে, আমি আছি না, দাঁড়া দেখছি কি করা যায়। রুমন গাড়ি থেকে বেরিয়ে কল লাগালো তাজদিদের নাম্বারে। ও বেরোতেই বুজো লাফিয়ে তাতইয়ের কোলে আসলো। এদিকটার জানালায় পা দিয়ে বাড়ি দিতে লাগলো। রিল্যাক্স বুজো বলে তাতই থামানোর চেষ্টা করলো বুজোকে। ও মানছে না। এরই মাঝে রুমন বাইরে থেকে গাড়ির জানালায় হাত ঠাকালো। ঝুঁকে দাঁড়িয়ে বলল, এ তাথই, কল করেছিলাম তাজদিদ ভাইকে, সে তো বাড়িতে নেই। তার মা নাকি তাকে মাসকাবা বাড়ি বাজার করতে পাঠিয়েছে। তাতই একটা ছোট্ট শ্বাস ফেললো। বুজো তখনও জানালা খোলানোর জন্য ছটফট করছে। মনটা খারাপ করেই জানালার কাছে নামিয়ে দিল তাতই। বুজো জানালা খোলা পেয়ে খুশি হয়ে যায় যেন। দুবার আওয়াজ করে সামনে তাকিয়ে তাতই আগ্রহে একবার বাইরে তাকিয়ে চোখ সরিয়ে নিল। কিন্তু পর মুহূর্তেই আবার রাস্তার উল্টো পাশে দৃষ্টি নিল তাতই। মেইন রোড পার হয়ে ওদিকে একটা রাস্তা নেমে গেছে। ইট বিছানো ভাঙাচোরা রাস্তাটার পাশে ঝুড়িতে করে শাকসবজি নিয়ে সবজিওয়ালারা বসেছে। আর রাস্তার সর্বসম্মুখে সাদা শর্ট কালো প্যান্ট পরিহিত এক মানব দাঁড়ানো। সে তাজদিদ ওয়াসির। বাঁ হাতে একটা বাজারের ব্যাগ ধরে ডান হাতে ফোন আর মানি ব্যাগটা প্যান্টের পকেটে গুজল তাজদিদ। তারপর উবু হয়ে প্যান্টটা আরেকটু ভাঁজ দিয়ে উপরে উঠালো। তাতইয়ের মন যেন ময়ূরের মতো পেখম মেলে। বুজোকে রেখে ঠোঁটে হাসি নিয়ে গাড়ি থেকে নেমে আসে তাতই। পেছন থেকে শার্লি বলল, তুই আবার উল্টো দিকে কোথায় যাচ্ছিস? পথ যাই হোক, আমার গন্তব্য ওই একটাই, তাজদিদ। শার্লি রোমান বুঝলো তাতই তাজদিদকে দেখেছে। তাজদিদ ততক্ষণে বাজারের ভেতরে ঢুকে গেছে। তাতই রোড পার হলো। ওর সাথে রোমন শার্লিও এসে দাঁড়ালো বাজারের মাথায়। শুরুর মুরগির দোকানটা থেকে বিদঘুটে গন্ধ আসছে। শার্লি নাক মুখ চেপে ধরে দাঁড়িয়ে গেল, কিন্তু তাতইয়ের থামার নাম নেই। রোমন ওকে থামিয়ে দিয়ে বলল, তুই কি এখন এই নোংরা কাঁচা বাজারে ঢুকবি? এমন ধুলোবালি। যে পথে তাজদিদ হেঁটে যায় সেই পথের ধুলোবালি মারানো কেন? আমি নিজেই সেই পথের ধুলোবালি হয়ে যেতে পারি। রোমন ভাষাহীন হয়ে তাতইয়ের এমন নিষ্প্রভ জবাবে পা বাড়ায় তাতই। ও তৃষ্ণার্ত চোখ কেবল তাজদিদকে চাইছে। তাজদিদ মুরগির দোকানে মুরগির অর্ডার দিল। তারপর গেল বড় একটা মুদির দোকানে। একটা লিস্ট দেখে দেখে বাজার বলতে লাগলো। তাতই আর এক দোকানের আড়াল থেকে ওকে দেখছিল। সে দোকানের মালিক ওকে উদ্দেশ্য করে বলল। তাতই হক চকিয়ে যায়। সামনে তাকে দেখে রাস্তায় থরথরে সাজানো কোনো কিছুই ওর পরিচিত না। ডাল ছোলা থেকে শুরু করে গুঁড়ো মশলা সব যেন আজ প্রথমবার বাস্তবে দেখলো। তাতই তাজদিদের দিকে তাকালো। ও লিস্ট দেখে কি কি বলছে সেটা মনোযোগ দিয়ে শুনে নিয়ে দোকানিকে বলল, হ্যাঁ, ডাল 1 হালি, শ্যাম্পু 2 পোয়া, জিরা 1 ডজন, ডিম 3 কেজি। দোকানি মাপ দেওয়ার উদ্দেশ্যে ডাল তুলতে যাচ্ছিলেন, কিন্তু তাতইয়ের ফর্দ শুনে যেন তিনি পাথর হয়ে গেলেন। তাতই চোখ খিচে বন্ধ করে নিল। ভাবনা চিন্তা না করে পরিমাপ বলাটায় কত বড় গণ্ডগোল পাকিয়েছে সে বুঝ হয়ে নিজের ছাত্রীত্বের ওপর তীব্র লজ্জা হলো ওর। কোনো মতে হিসাব বুঝে নিয়ে আবারও বলল, ইয়ে মামা, ডাল 1 কিলো, শ্যাম্পু 2 ডজন, জিরা 1 পোয়া আর ডিম 3 হালি। দোকানি এতক্ষণে শ্বাস নিলেন। ঠিকঠাক বলে দিয়ে তাতই নিজেও লম্বা শ্বাস নিল একটা। দোকানি সেগুলো প্যাক করতে লাগলো। শার্লি রোমন অতি কষ্টে বাজারের ভেতরটায় আসলো। তাতই টাকা মিটিয়ে দেখে তাজদিদ সবজির দোকানে ঢুকেছে। সবজিতে পানি ছোটাতে ছেটাতে পায়ের নিচটা কর্দমাক্ত হয়ে ফেলেছে দোকানিরা।
একজন যাওয়ার সময় তাথইয়ের পায়ে পাড়া দিয়ে চলে গেল। কাদায় মাখো হয়ে যায় তাথইয়ের পা, তবুও টু শব্দটাও করলো না ও, বরংও মনোযোগ দিয়ে তাজদিদের দর কষাকষি উপভোগ করছে। আলুর দাম 55 থেকে 50 করার জন্য কয়েকবার দোকানিকে বলেছে সে। বেগুন ঘুরে ফিরিয়ে দেখে খুঁত দেখাচ্ছে। তাথইয়ের মুগ্ধ চোখ জোড়া দেখে রুমন আনমনে বলে উঠল, তাথই আর তাথই নেই। ইটস জাস্ট দ্য ট্রেলার ব্রো। শার্লিদের কথাগুলো কানে গেল না তাথইয়ের। তাজদিদ নিজের বলা দামে সবজি নিয়ে গেলে খলকলিয়ে হেসে ওঠে। গর্বের সাথে মাই ম্যান বলে তেমনি চেয়ে রয় তাজদিদের দিকে। রুমন ওর হাত থেকে বাজারের জিনিসগুলো নিয়ে বলল, তোর ম্যান বাজার করেছে, তোর আবার কি দরকার ছিল বাজার করার? এগুলো না কিনলে ওই দোকানদার মামা মনে হয় তার দোকানের সামনে দাঁড়াতে দিত না। তাও ভালো। তা দেখি তো তাথই আলফেজ প্রথমবার বাজারে ঢুকে কি কি কিনেছে, কত টাকার বাজার করেছে। হ্যাঁ একটু দেখ তো। তাজদিদ চলে আসছিল বলে 1000 টাকার নোট দিয়ে চলে এসেছিলাম। মামা আরও পাবে কি না কে জানে। শালে ঠাস করে ওর কপালে চড়ালো। তাথই বুঝলো ও বেশি দিয়ে এসেছে, আর ওদিকটাই দাঁড়ালো না ও। দ্রুত পদে চলে আসলো বাইরে। দূর থেকে দেখলো তাজদিদ একটা ভ্যানে সব বাজার তুলে দিয়ে ভ্যানওয়ালাকে টাকা দিয়ে দিচ্ছে। তারপর কাউকে কল করলো ও। এলোমেলো পায়ে এগোতে লাগলো। তামজিদকে বাজার নিতে বলে ফোন কান থেকে নামালো তাজদিদ। হুট করে ও চোখ গেল রাস্তার উল্টো পাশে দাঁড়ানো গাড়িটার দিকে। গাঢ় কালো খয়েরি রঙের ঝকমকে গাড়িটা উঠছে না। আগ্রহ নিয়ে এগিয়ে গেল ও সেদিকে। ওকে দেখে বুঝো গাড়ির ভেতর থেকে আওয়াজ করে ওঠে। তাজদিদ নিশ্চিত হয়ে যায় গাড়িটা তাথইয়েরই। আশপাশ তাকাতেই তাথইকে চোখে পড়ে ওর। তাথই সাদা কুর্তায় লাল শাক, সবুজ শাকের ছোট ছোট পাতা লেগে আছে, পা জুড়ে কাদা। পেছনে রুমন 2-4টে জিনিস হাতে আসছে, শার্লিও আছে। কাছাকাছি এসে শার্লি সালাম দিল তাজদিদকে। তাজদিদ সালামের জবাব নিয়ে কিছুটা বিস্ময় বলল, তোমরা এখানে কেন? ওই রুমনের বয়ফ্রেন্ড এখানেই। তাজদিদ ভ্রু কুচকে তাকালো। হাঁটকে যায় শার্লি। পরিস্থিতি সামাল দিতে রুমন জোরপূর্বক হেসে বলল, না আসলে শার্লির গার্লফ্রেন্ডে। মনে মনে নিজেকে এক নাগারে গালি দেওয়া শুরু করে শার্লি। রুমন কপাল ডলতে ডলতে নিজের চেহারা আড়াল করলো। দুজনেরই মনে হলো নাকটা কাটা যাবার ইচ্ছে ভালো উপায় আর দুটো নেই। এমন এক অস্বস্তিশীল পরিবেশেও তাতই বেশ ধীর স্থির মস্তিষ্কে জবাব দিয়ে বসলো, আপনি এখানে তাই? তোমরা এখানে কেন? এর উত্তরে আপনি এখানে তাই এমন জবাবটা তাথইয়ের কাছ থেকে মোটেও আশা করেনি তাজদিদ। সেকেন্ডের মতো আটকে থেকে অসতর্কে হেসে বলল, আমি এতটাও বিখ্যাত নই। তাথই জবাব দিল না, কিন্তু তাজদিদ চাইলেই জবাব পেয়ে যেত। তাথইয়ের চাউনিতে স্পষ্ট বলা ছিল, বিখ্যাত না হলেও পৃথিবীর এক এবং একমাত্র বিশেষ মানুষটার নাম তাজদিদ ওয়াসির। শার্লি কিছুটা না জানার ভান করেই বলল, আপনি এখানে কেন তাজদিদ ভাই? ধারে কাছেই বাসা নাকি আপনার? 5 মিনিট হাঁটলেই আমার বাড়ি। বাজারে এসেছিলাম। যাই হোক, তোমরা যখন এসেই পড়েছো, চলো আমার বাসায়, লাঞ্চ করে তারপর ঢাকায় ফিরো। রুমন শার্লি একসাথে ঘাড় ঘুরিয়ে তাথইয়ের দিকে তাকালো। তাজদিদ ধমক দিয়ে বলল, ওর দিকে কি তাকাচ্ছ? ও না গেলেও তোমরা যাচ্ছ আমার সাথে, চলো। আমিও যাচ্ছি। তাথইয়ের জবাবে আবারও কিঞ্চিত অবাক হয় তাজদিদ। রুমন শার্লি লুকিয়ে চুরিয়ে হাসল। এই দাওয়াতের জন্য যে তাথই তীর্থের কাক, তা যদি তাজদিদ বুঝতো তাহলে আর না গেলে শব্দ দুটো উচ্চারণ করতো না। তাথই গাড়ি থেকে বুজোকে বের করে কোলে নিল। তারপর 4 জনে মিলে হাঁটা লাগালো। প্রীতিকার্নিশের কাছাকাছি আসতেই বুজো তাথইয়ের কোল থেকে নেমে গেল। তাজদিদ বলল, ও এখানে আগেও এসেছে, ওকে ওর মতো ছেড়ে দাও, হারাবে না। বুজো বাড়ির সামনের ঘাসের মধ্যেই দৌড়াদৌড়ি করতে লাগলো। 1 পা 2 পা করে এগোতে এগোতে তাথই এক দৃষ্টিতে দেখতে লাগলো বাড়িটা। সে সীমানায় পা রাখতে শীতল বাতাস এক দফা ছুঁয়ে গেছে ওকে। বড় বড় গাছের ছায়ায় দাঁড়িয়ে টিনের শেডের বাড়িটা। সামনের দিকটায় গ্রিল করা বারান্দা। গেটের উপরের দিকে 2 প্রকারের বাগান বিলাস চলছে, গোলাপি আর হলুদ। চাল থেকে নেমে গেটের গ্রিলে জড়িয়ে আছে ফুল ভর্তি ডালগুলো। ডান পাশে দেয়ালে ছোট্ট একটা আয়তাকার নাম প্লেট। মাটির তৈরি নাম প্লেটটার মাঝে সুন্দর মতো প্রীতিকার্নিশ লেখা, চারপাশে নকশা করা। নিচে সবুজ লতার নকল গাছ ঝুলছে। বাড়ির ভেতর থেকে তেলে ভাজার আওয়াজ আসছে। তাজদিদ গিয়ে গেটের ছিটকানিতে 2 বার শব্দ করলো। তারপর সিঁড়ির সামনে জুতা খুলতে খুলতে মা বলে ডাক লাগালো।
ভেতর থেকে মিসেস ওয়াশির চেঁচিয়ে বললেন, তুই আজকেও কেন বাঁধাকপি কিনেছিস তাসদিদ? কে খায় কে বাঁধাকপি এই সংসারে? আমার একার জন্য বাঁধাকপি রান্না করব? ওদিকে তোর ভাই আজকেও এই দুপুরবেলা ব্যাট নিয়ে বেরিয়ে গেছে। তোর বাবা সে এই 11 পয়েন্টের সুগার নিয়ে আবারও লুকিয়ে ফ্রিজে রাখা পায়েস খেয়েছে জানিস? এই তাসদিদ, তুই কি ওদের কিছু বলবি নাকি আমি এই সংসার ছেড়ে ছুড়ে চলে যাব? তোদের 3 পুরুষের অত্যাচার আমি আর নিতে পারছি না। 3 জনের এই সমস্ত কার্যকর্ম সহ্য করার জন্য ওপরওয়ালা কি শুধু আমাকেই পেয়েছিল? এক পলক পেছনের রুমন, শার্লি, তাথইর দিকে তাকালো তাসদিদ। তিনজনেই থমকে আছে। নিঃশব্দে হাসলো শার্লি আর রুমন। এই যে এত দৃঢ় ব্যক্তিত্বের তাসদিদ, সে এক নারীর কাছে নাস্তানুবাদ, মায়ের কাছে। তাসদিদ ক্ষুদ্র শ্বাস ছাড়ল। মাসের এই একটা দিন ওর মায়ের মেজাজটা গরম থাকে। এই জুনিয়রদেরও আজকেই সভার আসতে হলো। যদিও মিসেস ওয়াশির অতিথি দেখলে সবচেয়ে বেশি খুশি হন। তাসদিদ জোরালো হেসে গেট ঠেলে ভেতরে ঢুকলো। পেছন পেছন ভেতরে ঢুকলো রুমন, শার্লি। তাথইর পায়ে কাদা ছিল। ও খেয়াল করলো সিঁড়ির পাশেও একটা ট্যাপ আছে। জুতা খুলে জিন্স গোটালো ও। ট্যাপ ছাড়া শব্দ শুনে তাসদিদ পেছনে ফিরে দেখে তাথই নিচু হয়ে পা ধুচ্ছে। রুমন, শার্লি ততক্ষণে ভেতরে ঢুকে গেছে। তাসদিদ ওদের বারান্দার সোফায় বসতে বলে কিচেনের দিকে এগোলো। তাথইকে হাত দিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে পা ধুতে দেখে শার্লি বলল, আমি যে তাথইকে চিনতাম সে তার আইস কাদা মাখা পা অন্য কাউকে দিয়ে ধোয়াতে অম্বুনিরকে 10 বার করে বেঁচে যেত, দুবারও ভাবতো না। আর এই তাথই এই টিন শিটের প্রীতি কার্নিশে ঢুকবে বলে নিজের হাতে পায়ের কাদা আইসের পানি ধুচ্ছে, ভাবা যায়? রুমন ছোট্ট করে হেসে গুনগুনালো, তাথই আলফেজ ভায়াল প্রেমে মিজলো রে, নিশা লাগিল রে। ব্যাগ থেকে মোবাইল বের করে থেরাপি সম্পর্কিত মেসেজ দেখাতে লাগলো ও। শার্লিও হেসে সোফায় বসে ফোনে মনোযোগ দিল। কিচেনে ঢুকে মাকে বাজার গোছাতে মহাব্যস্ত পেল তাসদিদ। চুলায় রান্না চড়িয়ে বাকি সব গোছাচ্ছে সে। তাসদিদ বলল, মা, বাজারে ইউনিভার্সিটির 3টা জুনিয়রের সাথে দেখা হয়ে গেছে, লাঞ্চ করাতে নিয়ে এসেছি। তুমি চলো, ওদের সাথে দেখা করবে, চলো। মিসেস ওয়াশির চিনির বয়াম আটকাচ্ছিলেন। তাসদিদের কথায় চকচকে চোখে তাকালেন উনি। বললেন, তোর জুনিয়র এসেছে। এমন করছো যেন এর আগে আমার কোনো জুনিয়র এই বাসায় আসেনি। চুপ থাকতো। শেষবার তো 7-8টা ছেলে এসেছিল সে কবে? তোর 4th ইয়ারে। আগে কত ঘন ঘন বাসায় আসতো বাচ্চাগুলো। আজ এ কাল সে, আজ ওরা কাল তারা, ঝমঝম করতো আমার প্রীতি কার্নিশ। এরপর যেই না তুই দূরে গিয়ে ভর্তি হলি, বাসায় বাচ্চারা আসাই ছেড়ে দিয়েছে। তো তুই আমাকে আগে বলবি না ওরা এসেছে? দেখি সর সর, ওরা তো নতুন, কথা হয়নি কারোর সাথে, কথা বলি গিয়ে। তুই সর, যেতে দে আমাকে। মিসেস ওয়াশির একাধারে বলতে বলতে বয়াম তুলে রাখলেন। চুলার আঁচ কমিয়ে হাত ধোলেন। আঁচলে হাত মুছতে মুছতে হাঁটা লাগালেন বারান্দায়। তাসদিদ অবাক হলো না, কোমরে হাত রেখে হেসে ফেলল। এই মা ওকে বাসায় ঢুকলে দেখলে আগে ওর গালে হাত রেখে বলে, ইস, ফাঁকিবাজ বাবার জন্য বাজার করতে গিয়ে রোদে পুড়ে গেছে ছেলেটা আমার। কিন্তু যেই না শুনলো বাসায় ওর জুনিয়র এসেছে, মিসেস ওয়াশির ভুলে গেছেন ওকে। এমনটাই ঘটে প্রতিবার। মিসেস ওয়াশির খুশি মনে বারান্দায় আসলেন। রুমন, শার্লি তাকে দেখে দাঁড়িয়ে গেল, সালাম দিল। মিসেস ওয়াশির বড় সড়ো হেসে সালামের উত্তর নিলেন। ওদের বসতে ইশারা করে বললেন, আরে বসো বসো, তোমরা এসেছো, আমি খুব খুশি হয়েছি। কেমন আছো? বাসা সব কেমন আছে তোমাদের? মিসেস ওয়াশির হাসির আর উচ্ছলতা দেখে খুশি হয়ে যায় রুমন, শার্লি। শার্লিও হেসে বলল, জি আন্টি, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। আপনি কেমন আছেন? হ্যাঁ, আল্লাহ খুব ভালো রেখেছে, আলহামদুলিল্লাহ। তাসদিদ যে বলল তোমরা 3 জন, আরেকজন কোথায়? হ্যালো ডিয়ার লিসেনার্স, আপনারা শুনছেন স্টোরিজ অন প্রেজেন্টস ধারাবাহিক পর্ব গল্প। আমাদের সামগ্রিক প্রচেষ্টাকে উৎসাহিত করতে লাইক এন্ড কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ। শার্লি রুমন আটকায়। ওদের হোশ হয়। মিসেস ওয়াশিরের প্রাণ ভরা ব্যবহারে ওরা দুজনেই তাথইয়ের কথা ভুলে গেছে। এতই প্রাণোচ্ছল তার হাসি আর কথা, অবশ্য হবেই বা না কেন। তাসদিদ ওয়াশিরের মা সে। শার্লি বলল, ও বাইরে পা ধুচ্ছে আন্টি। তাসদিদ পানি খাচ্ছিল। মায়ের কথা শুনেই ওরও তাথইয়ের কথা মনে পড়েছে। আবারও গেটের দিকে এগিয়েছেও। মিসেস ওয়াশির গেটে এগোতে এগোতে বললেন, এই ছেলেকে নিয়ে আর পারি না। পা কেন বাইরে ধুয়ে আসতে হবে? তামজিদ কি
এ ঘর বাড়ি ঠিক রাখে? এসব 3 সিঁড়ির নিচে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকা তাথইকে দেখে থেমে গেলেন মিসেস ওয়াশির। সাদা কুর্তা পরিহিত মেয়েটার গায়ের রঙও বেশ ফর্সা, কাঁধ বেয়ে ছাড়া পাওয়া সোজা চুল, চেহারায় বুঝতে না দেওয়া আকাঙ্ক্ষা, জামায় শাক পাতার ছোপ দাগ, জিন্স গোটানো, হাতে পায়ে পানিকণা। তাজদিদও দরজায় দাঁড়ানো। ও বোঝার চেষ্টা করছে পা ধোয়ার পরেও কেন ভেতরে ঢুকছে না তাথই। মিসেস ওয়াশির আদরে গলায় বললেন, দেখেছো, মেয়েটা এখানেই দাঁড়ানো। এসো মা, এসো, ভেতরে এসো। মা সম্বোধন শুনেই জামা খামচে ধরল তাথই। চোখ ভরে ওঠে ওর। বহুদিন পর হাওমাও করে কাঁদতে ইচ্ছে হলো। সামনে দাঁড়ানো আদর মাখা মুখের অধিকারিণীকে শক্ত করে জড়িয়ে ধরে কান্নার ইচ্ছে হলো। চিৎকার করে বলতে ইচ্ছে হলো, আমায় কেউ মা ডাকে না। তবুও তাথই নিজেকে সামলায়। আর চোখে এক পলক পাশের দেয়ালে আটা কাগজটার দিকে তাকিয়ে নোয়ানো স্বরে বলল, আমি আরবিক পারি না। তাজদিদ বিস্ময়ে দেয়ালে তাকায়। মিসেস ওয়াশি সেখানে একটা কাগজে ঘরে প্রবেশের দোয়া লিখে রেখেছেন। আরবি তার নিজের হাতে লেখা, মুখস্থ বলে কাগজটা দেখার প্রয়োজন পড়ে না তাজদিদের। তাই এই কাগজকে কেমন খেয়াল করে এতদিন একবারও মনে হয়নি ওর। মিসেস ওয়াশির একটু আটকালেন, অতঃপর আবারও সুন্দর মতো হেসে বললেন, আচ্ছা, ব্যাপার না, ভেতরে এসো তুমি। তাথই তেমনি স্থির। দরজা ছেড়ে দাঁড়িয়ে তাজদিদ নিজেই উচ্চারণ করলো দোয়াটা। সিঁড়ির নিচে দাঁড়ানো অবস্থায় একদণ্ড সময় নিল তাথই। চেষ্টা করলো শুনে শুনে বলার, কিন্তু ওর টান ঠিক হয়নি। তাজদিদ এবারে ভেঙে ভেঙে দোয়া উচ্চারণ করলো। ওর সাথে ঠিকঠাক দোয়া শেষ করলো তাথই। পা রাখলো প্রীতিকার নিচে। শান বাঁধানো মেঝে দিয়ে খালি রাখতেই পায়ের তলা শিরশিরিয়ে ওঠে তাথইয়ের। ওর পুরো শরীর ঝাঁকি দিয়ে ওঠে অদ্ভুত শীতলতায়। তাথই ভেবে পায় না শার্লি রুমনও তো ভেতরে ঢুকেছে। এই অদ্ভুত অনুভূতি কি ওদেরও হয়, নাকি কেবল ওরই হয়? অম্বুনীরের ভেতরের টাইলস করা মেঝেতে শেষ কবে খালি পায়ে হাঁটা পড়েছে মনে করতে পারে না তাথই। ও শুধু মনে হচ্ছে এই পুরো প্রীতিকার্নির সুরে কেবল মায়া মমতার ঘ্রাণ। শুরু থেকেই যেন অদ্ভুত হিম হওয়া ওকে ছুঁয়ে চলেছে। গুটিসুটি পায়ে এসে সোফায় বসলো তাথই। তাজদিদ পাশের ডাইনিং টেবিলের চেয়ারে বসলো। পরিচয়ের উদ্দেশ্যে সবে মুখ খুলেছে। মা, ও এই তুই যা তো, চুলার রান্নাটাই দেখ গিয়ে। আমি ওনাদের সাথে পরিচিত হয়ে নেই, আসছি একটু পর। যা যা। তাজদিদ গুরুত্বহীনতা নিয়ে মাথা নেড়ে চলে গেল কিচেনে। ও জানে আজকে ওর মা আর ওর মা না। মিসেস ওয়াশিরের ডাইনিং টেবিল থেকে কিছু ফল নিয়ে চপিং বোর্ডে কাটতে শুরু করলেন। বললেন, তোমরা সবাই কি ঢাকারই স্থানীয়? আমি বাইরের হলে থাকি, রুমন আর তাথই এখানকারই। শার্লির জবাবে তাথইয়ের দিকে তাকালো না মিসেস ওয়াশির। নরম গলায় বললেন, তোমার নাম তাথই? তাথই অপ্রস্তুত হলো। এই প্রথমবার কারো নাম জিজ্ঞেস করায় ওর মুখ দিয়ে নিজের নাম বেরোলো না। কেবল ঠোঁট কিঞ্চিত হাসি ফুটিয়ে মাথা উপর নিচ করে হ্যাঁ বোঝালো। তাথইকে এমন নমনীয় জবাব দিতে দেখে রুমনের টেরেন্সের কথা মনে পড়ল। একই প্রশ্নের জবাবে ও টেরেন্সকে যে চাউনিটা দিয়েছে তাতেই ও বেচারার কলিজার গলা অবধি আসার কথা। মিসেস ওয়াশির আরও কিছুক্ষণ কথাবার্তা বললেন ওদের সাথে। এর মাঝেই তাজদিদ কিচেন থেকে হাঁক ছুড়ল। মা। মিসেস ওয়াশির হতাশ হয়ে কিচেনের দিকে তাকালেন একবার। তাথইও সেদিকে তাকালো। সেখান থেকে তাজদিদকে দেখা যায় না। মিসেস ওয়াশির কাটা ফলগুলো শার্লিদের খেতে বলে উঠে কিচেনে গেলেন। তাজদিদকে বললেন, হয়েছে, অনেক করেছিস, এখন যা তুই। ওদের নিয়ে একটু হেঁটে আয়, এর মাঝে আমি বাকিটা শেষ করছি। যা। যথাজ্ঞা। তাজদিদ মাথা তুলিয়ে বারান্দায় আসলো। শার্লিদের উদ্দেশ্যে করে বলল, চলো হেঁটে আসি। শার্লি রুমন আগ্রহের সাথে উঠে দাঁড়ায়। তাথই বসেই ছিল। তাজদিদের কপালে ভাঁজ পড়ে। তাথই বলে, আমি এখানেই থাকবো। অ্যাজ ইউর উইশ। কাঁধ উঁচিয়ে বলল তাজদিদ। এরপর শার্লি রুমনকে হাত বাড়িয়ে ইশারা করলো, চলো যাই। বেরিয়ে যাওয়ার সময় শার্লি এসে তাথইয়ের কানে কানে বলল, আমরা আসি, এর মাঝে তুই শাশুড়িকে পটিয়ে ফেল। তাথইয়ের গায়ে লাগলো না কথাটা। কাউকে পটানোর চাহিদা ওর নেই। ওর চাহিদা হয়তো মিসেস ওয়াশিরের আঁচলটা। বারান্দায় বসে কিচেনে দুলতে থাকা আঁচলটা চোখে পড়ছে ওর। তাথই বশীভূতের মতো উঠে দাঁড়ায়। এক পা দুপা করে এগোয় কিচেনে। উকি দিয়ে দেখলো মিসেস ওয়াশির কড়াইয়ে খুন্তি চালাচ্ছিলেন। তরকারির ঘ্রাণ আর ঝাঁঝে ভরে উঠেছে চারপাশের বাতাস।
নাকি ঝাল শুরু হয় তাথইয়ের। 2 সেকেন্ডের মধ্যে ঘর কাঁপিয়ে হাঁচি দিয়ে ওঠেও। একটানা হাঁচি দিতেই থাকে। মিসেস ওয়াশির এসে ব্যস্তভাবে ছুটে এসে ওকে 2 হাতে ধরে বললেন, আরে আরে, তুমি যাওনি ওদের সাথে? ঝাঁঝে তাথইয়ের নাক লাল হয়ে গেছে, চোখ দিয়ে পানি গড়াচ্ছে, কথা বলতে পারছে না ও। হাঁচি দিতে দিতে জ্বলতে থাকা চোখে মিসেস ওয়াশিরের দিকে কোনো মতে তাকালো। মিসেস ওয়াশির ওকে দ্রুত পাশের রুমে নিয়ে আসলেন। বিছানায় বসিয়ে দিয়ে গ্লাস ভর্তি পানি এগিয়ে দিয়ে বললেন, ইস, অ্যাডজাস্টার অন, কিচেনের জানালা খোলা, এর মাঝে তোমার এমন অবস্থা। কিচেনে কেন গিয়েছো তুমি? ইস, নাও নাও, পানি খাও। তাথই পানি শেষ করলো। মিসেস ওয়াশির ওর মাথায় হাত বুলিয়ে বললেন, এবার ঠিক লাগছে? মাথা নেড়ে হ্যাঁ বোঝায় তাথই। মিসেস ওয়াশির বললেন, তুমি বাইরে গেলে না? পুকুরের ওদিকটা গেলে ভালো লাগতো, ওদিকে সুন্দর। আমার আপনার কথা শুনতে ভালো লাগছে। মিসেস ওয়াশির আটকালেন। ওনার মনে হয়েছিল তাথই কম কথা বলে। এমন আদুরে কথাটা এমন স্পষ্টভাবে বলা যায়, পূর্ব অভিজ্ঞতা ছিল না তার। আবারও তেমন চমৎকার হেসে বললেন, আচ্ছা বেশ, তুমি এখানে 2 মিনিট বসো, আমি তরকারিটা নামিয়ে আসছি, কেমন? তাথইয়ের তেমনি হ্যাঁ সূচক ইশারা। মিসেস ওয়াশির রান্নাঘরে গেলেন। তাতে পুরো ঘরটায় চোখ বোলালো। বড় বড় 2টো জানালার জন্য আলো বাতাসের অভাব নেই। খাট, ওয়ার্ড্রব, ড্রেসিং টেবিল, পড়ার টেবিল কালো খয়েরি রঙের কাঠের আসবাবে ছিমছামভাবে সাজানো। উঠে দাঁড়িয়ে জানালার দিকে গেল তাথই। ঝুলতে থাকা সবুজ মানি প্ল্যান্টের আড়ালে ওর চোখে পড়ল শার্লিদের। তাজদিদ উল্টো পাশ হয়ে দাঁড়িয়ে পুকুরে ঢিল ছুটছে। সে একটা ঢিল পানির ওপরিভাগে 3-4 বার লাফিয়ে দূরে গিয়ে পড়ছে। মুচকি হেসে তাথই বইয়ের দিকে তাকালো। এক লাইনে ধর্মীয় বই, একটাতে দেশি বিদেশি গবেষণার বই, একটাতে আলাদা আলাদা ভাষার বই। টেবিলে সবার সামনের খাতাটায় পাতা ভর্তি বিক্রিয়া লেখা, এক টানে কেটে দেয়া, বা কোনায় লাল মার্কারি লেখা নট ফাউন্ড। তাথই বিক্রিয়াগুলো পড়ল। প্রতিটি বিক্রিয়ায় এক রাইবোজের সাথে ভিন্ন ভিন্ন ক্ষারকের ব্যবহার করা হয়েছে। তাথই বুঝে উঠল না উৎপাদ হিসেবে ঠিক কী চেয়েছে তাজদিদ। তবুও কলম নিয়ে নিজে নিজে 2টা বিক্রিয়া লিখল। এর মাঝেই কানে আসলো, তাদের হক চোখে দরজায় তাকায়। তামজিদ ব্যাট কাঁধে বাঁধিয়ে সন্দিহান চোখে তাকিয়ে আছে ওর দিকে। তাথইকে তাকাতে দেখে ও উল্লাসে হেসে বলল, তাথই আরেক দফায় থতমত খেয়ে গেল। সরে দাঁড়াতে গিয়ে হাতে থাকা কলমটা পড়ে যায় ওর। ওইটুকু শব্দেও কেঁপে উঠল তাথই। ওর ভয়ার্ত মুখটা দেখে তামজিদ শব্দ করে হেসে ফেলল। তাথই একবার পড়ে থাকা কলম দেখছে তো আরেকবার হাসতে থাকা তামজিদকে। একটুখানি দম নিয়ে নিজেকে স্বাভাবিক করলো ও। বুকে হাত গুজে কাট কাট গলায় বলল, কারো বউ বৌমা কোনোটাই এখনো হয়নি, কিন্তু তোমার ভাবি ডাকার ইচ্ছে হলো ডাকো, আমার সমস্যা নেই। তাথইয়ের জবাব শুনে তামজিদ নিজেই এবার হকচকিয়ে যায়। হাসি থেমে যায় ওর। তাথই নিষ্প্রভ তেমনি বুকে হাত গুজে থেকে বলল, মুসলিমরা একজন আরেকজনের ভাই হয়, সেই হিসেবে যে আমার বর হবে সে তোমার ভাইই হবে, সো ইউ ক্যান কল মি ভাবি, সমস্যা নেই। তামজিদ কি ভেবে খুশি হয়ে গেল। আবারও ব্যাট কাঁধ থেকে নামিয়ে ঘরে ঢুকতে ঢুকতে বলল, তোমাকে তামজিদের পছন্দ হয়েছে ভাবি। ইচ্ছে করে পাড়া মহল্লা জানিয়ে তোমাকে ভাবি ডাকি, কিন্তু সমস্যা হলো এখন থেকেই তোমাকে ভাবি ডাকলে আমার আপন ভাই আমাকে আস্ত রাখবে না। এই দিকটার কি করা যায় বলো? তাথই বুক থেকে হাত নামালো। টেবিলে হেলান দিয়ে দাঁড়িয়ে পেছন দিকে 2 হাত টেবিলে ঠেকিয়ে বলল, আমারও তোমাকে পছন্দ হয়েছে তামজিদ, আর তাথই আলফেজ যাকে পছন্দ করে তাকে আস্ত রাখবে না, এত বড় সাহসটা কারো নেই, সো রিল্যাক্স। তামজিদ ব্যাট ঠিক মতো রেখে কোমরে হাত রেখে দাঁড়ালো। আরেকবার আপাত মস্তক দেখে নিল তাথইকে। ভাইয়ের ফোনে থাকা একমাত্র রমণীর ছবি বাস্তব হয়ে এই বাসায় এসেছে বলে কথা। তাথইকে পরখ করার পর ওর মনে হলো বেঁচে বেঁচে দুনিয়ার সবচেয়ে স্পষ্টভাষী প্রখর দৃষ্টির মেয়েটা ওর সামনে। তাথই বলল, কয় রানে আউট হয়েছে ও? আর বলো না, 12তে গেছি। দুপুরবেলা লাঞ্চ করে বিকেলবেলা খেলতে যেতে হাফ সেঞ্চুরি পাক্কা ছিল। মেয়েটার শাসনটা অন্য রমণীর কাছে অন্য ভঙ্গিতে শুনে তামজিদ হাসলো, বলল, এখন ওই মায়ের মতো শাসন করছো দেখি। যাই হোক, তুমি কার সাথে এসেছো? আমার আপন ভাই তো তোমাকে দাওয়াত করে বাসায় আনার মতো মেন্টাল না, মেটাল। তামজিদের কথার ভঙ্গিমা শুনে তাথই অতি কষ্টে হাসি সংবরণ করলো নিজে।
জবাব দিতে যাবে মিসেস ওয়াশিরের মাঝে রুমে আসলেন। তামজিদকে দেখে বললেন, ও ছোট নবাব বাসা ফিরেছেন? বলুন কি দিয়ে খেদমত করতে পারি আপনার? স্টাম্পগুলো ধুয়ে মুছে তাজদিদের আসা অবধি অপেক্ষা করব, নাকি আমার খুন্তিতেই আপনি সন্তুষ্ট হবেন? তামজিদ একবার মায়ের দিকে তাকায় তো একবার তাথইয়ের দিকে। দুপুরে খেলতে বের হলেই যে ওর নিয়ম করে মা ভাইয়ের বকুনি জোটে সেটা তাথইয়ের জানাটা আবশ্যক ছিল না। জোরালো হেসে মায়ের দিকে এগিয়ে গেল তামজিদ। তার কাঁধে হাত রাখতে রাখতে বলল, আমার আপন ভাই তো তোমাকে দাওয়াত করে বাসায় আনার মতো মেটাল না, তাহলে খবরদার ধরবি না আমাকে। জলদি গোসল সেরে নামাজ শেষ কর, নইলে মার একটাও আজ মাটিতে পড়বে না তামজিদ, বলে দিচ্ছি। তামজিদ গায়ে হাত দেওয়ার আগেই দ্রুততার সাথে সরে গেলেন মিসেস ওয়াশির। শাসনের স্বরে বললেন কথাটা। তামজিদ বলল, আচ্ছা আচ্ছা শান্ত হও, যাচ্ছি। এটা বলো, এই মানে আপুটা কখন এসেছে? কার সাথে এসেছে? ভাইয়ার সাথে তো না, তাই না? কেন, ওকে প্রীতিকার্নিশ আনতে তোর অনুমতি নেওয়া লাগতো? তামজিদ দরজায় দাঁড়িয়ে তাকিয়ে দেখে তাজদিদ এসেছে। পেছনে সুমন আর শার্লিও আছে। ভাইয়ের স্বভাব নিয়ে তামজিদ যা জানে তা অক্ষরে অক্ষরে মিলে যাওয়ায় হ্যাঁ হ্যাঁ করে হেসে গামছা নিয়ে গোসলে চলে গেল ও। তাজদিদ এক পলক তাথইয়ের দিকে তাকালো। সে ওর পড়ার টেবিলে ঘেঁষে দাঁড়িয়ে। চোখাচোখি হতেই তাথই সোজা হয়ে দাঁড়ালো, সরে আসলো ওখান থেকে। ওয়াসি সাহেব বাইরে থেকে ডাক লাগালেন। সবাইকে খাবার টেবিলে বসার জন্য বলে ঘর থেকে তাড়াহুড়ো করে বেরিয়ে আসলেন মিসেস ওয়াশির। বাইরে এসে তাজদিদ বাবার সাথে পরিচয় করিয়ে দিল তাথইদের। তাথই খেয়াল করলো তাজদিদের সাথে ওয়াশির সাহেবের ব্যক্তিত্বের প্রচণ্ড মিল। দৃঢ়তার পাশাপাশি সৌজন্যতা আর হাসির কোনোরূপ অভাব নেই ভদ্রলোকের ব্যবহারে। মিসেস ওয়াশির ডাকে ডাইনিংয়ে এগিয়ে গেল সবাই। ব্যস্ত হয়ে পড়ল যার যার মতো। তাথই শুধু দেখছে মিসেস ওয়াশির কিচেনে খাবার বাড়ছেন। তাজদিদ হাতে হাতে তা এনে টেবিলে রাখছে। তামজিদ সবার প্লেট এগিয়ে দিয়ে টেবিলে জায়গা করে দিচ্ছে আর শার্লির সাথে হাসাহাসি করছে। ওয়াশি সাহেব গ্লাসে গ্লাসে পানি ঢালছেন, সাথে রুমনের সাথে কথা বলছেন। তাথই চাক্ষুষ দেখল পুরুষালী অহংকারের এক বিন্দু এ বাসার 3 পুরুষের মাঝে নেই। 6 চেয়ারের টেবিলটায় তাজদিদ আর একটা অতিরিক্ত চেয়ার এনে তামজিদ আর রুমনের মাঝামাঝি বসে গেল। তাথইকে বলল, বুজোকে বাইরে ডগ ফুড দিয়েছি, ওকে নিয়ে টেনশন করো না। তাথই কিছুই বলল না। সত্যিই তো এটাই, ওর একবারও বুজোর চিন্তা হয়নি। ও জানতো সবার খেয়াল রাখতে জানা তাজদিদ বুজোকে ভুলবে না। মিসেস ওয়াশির তাথইয়ের পাশেই বসলেন। খাবার বাড়ার সময়ও ওনারা 4 জন মিলে তাথইদের বেড়ে দিচ্ছিল। খাবারের বাটিগুলো একজন আরেকজনকে এগিয়ে দিচ্ছিল, কথা বলছিল, হাসছিল। সবাইকে পরখ করা শেষে সামনের বড়সড় প্লেটের দিকে তাকালো তাথই। স্টিলের বড় ছড়ানো থালাটায় ধোঁয়া ওঠা ভাতের মাঝে ডাল, তার চারপাশে গোল গোল করে লাল শাক ভাজি, সবুজ রঙের কোনো এক ভর্তা, পেঁয়াজের ঝোলে টকটক করতে থাকা মাছের টুকরো আর গরুর গোস্ত সাজানো। এত খাবার দেখে এক মুহূর্তের জন্য চারপাশ গড়ে ওঠে তাথই। পাশে তাকিয়ে দেখে সবাই খাওয়া শুরু করে দিয়েছে। কেবল ও পড়েছে বিপদে। চামচ ছাড়া হাতে খাওয়ার অভ্যাস নেই। এখানে সবার মাঝে ওর একা চামচে খাওয়াটা ভালো দেখাবে না, তাই সাহস করে কাপা কাপা হাতে ভাতে আঙুল চালায় তাথই। মিসেস ওয়াশির দেখলেন তাথই এতটাই আলতোভাবে ভাত মাখছে যে ভাত ওর হাতে ওঠার বদলে প্লেটে ছড়িয়ে যাচ্ছে। ওর চেহারেও ভাত ঠিকঠাকভাবে তুলতে না পারার অপারগতা। মিসেস ওয়াশির বললেন, তোমার হাত দিয়ে ভাত খাওয়ার অভ্যেস নেই? খাওয়া বাদ দিয়ে সবাই তাথইয়ের দিকে তাকালো। তাথই একবার তাজদিদের দিকে তাকিয়ে মিসেস ওয়াশিরের দিকে তাকালো, তারপর নিঃসংকোচে না সূচক মাথা দোলালো। মিসেস ওয়াশির হেসে ফেললেন। তারপর তাথইয়ের হাত ধরে ধরে ওকে ভাত মাখানো, খাবারের লোকমা বানানো শেখালেন। তাথই একদম মনোযোগী ছাত্রীটির মতনই তার হাতের ভঙ্গিমা দেখছে, নিজেও লোকমা বানাচ্ছে। ওকে আনারি হাতে ভাত মাখতে দেখে তাজদিদ শুরুতে নিঃশব্দে হাসলো, পরে খাওয়ায় মনোযোগ দিতে গিয়েও আনমনা হয়ে গেল ও। সোনার চামচ মুখে নিয়ে জন্মালে সে চামচেই অভ্যস্ত হয়ে যাবে, এটাই স্বাভাবিক। কিন্তু চামচে অভ্যস্ত মেয়েটা ওর মায়ের কাছে হাতে ভাত খাওয়া শিখছে, সে ব্যাপারটা কতটা স্বাভাবিক আপাতত সেটাই ওকে ভাবাচ্ছে। প্রীতিকার্নে সে পা রেখে বারান্দায় রুমনকে দেখে থেমে গেল রিঙ্কি। খাওয়া দাওয়া শেষে রুমন, তাজদিদ আর ওয়াশির সাহেব বারান্দায় বসেছেন। রিঙ্কি শুনতে পেল তাজদিদের ঘর থেকে একাধিক মেয়েলি আওয়াজ আসছে, অথচ এই বাসায় মিসেস ওয়াশির ছাড়া আর কোনো মেয়ে নেই। রুমনকে দেখে তাজদিদের বন্ধু বান্ধবী এসেছে এমনটাই আন্দাজ করলো রিঙ্কি। ও
ও জানে তাজদিদের চেনা পরিচিতদের মধ্যে প্রীতিকার সে হর হামেশাই যাতায়াত থাকে। মনে মনে একটু ভাবলো আগের দিন ও জামায় চা ফেলে দেওয়া তাথই যেন এখানে না থাকে। তাজদিদ অসময় বাসায় রিঙ্কিকে দেখে ভ্রু কুচকালো, বলল, রিঙ্কি তুমি এখানে? তাজদিদের নজরে আসতে পেরে রিঙ্কির ঠোঁটে হাসি ফোটে। ওয়াসি সাহেবকে সালাম দিল ও। তারপর তাজদিদকে হাতের বক্সটা দেখিয়ে বলল, স্টোরি জোন, তোমার অনুভূতিদের খুঁজে নাও এখানেই।